বিহার পুলিশের এফআইআর বৈধ। মহারাষ্ট্র পুলিশ মহারাষ্ট্র সরকারের আপত্তি উড়িয়ে দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর তাতেই দিনের শেষে চাপে পড়ে গেল মহারাষ্ট্রের জোট সরকার আর চওড়া হাসি নীতিশ সরকারের মুখে। তদন্ত করছিল মুম্বাই পুলিশ। বিহার পুলিশ তদন্তে নামতেই যেন খুলে গেল প্যান্ডোরার বাক্স। সুশান্তের বাবা কে সিং এর অভিযোগের ভিত্তিতে পাটনায় দায়ের হওয়া এফআইআর বৈধ। মুম্বাই পুলিশের যুক্তি উড়িয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার পুলিশের এফআইআর বৈধ এবং মান্যতা পাচ্ছে। কেন? তার কারণ বিশ্বাসভঙ্গ কার হয়েছে? বিশ্বাসভঙ্গ একটি পরিবারের হয়েছে। সেই পরিবার কোথায় থাকে? বিহারে থাকে। সেই বিহারের কোন থানার অন্তর্গত? ওই পাটনা পুলিশের যে থানাতে গিয়ে সুশান্ত সিং রাজপুতের বাবা অভিযোগ করেছেন সেইখানে তারা থাকেন। অতএব সেখানে বিশ্বাসভঙ্গ হয়েছে। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের পরিবার মনে করেছেন যে বম্বে পুলিশ কিছু রাখার কিছু চেপে দিতে চাইছে, তাই তারা গেলেন পাটনা পুলিশের কাছে। পাটনা পুলিশকে কিন্তু বম্বে পুলিশ একেবারেই সহায়তা করলো না। বিহার পুলিশের এই এফআইআর এর পরই মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। मैं बहुत खुश हूँ। हम लोगों ने जो भी काम किया कानूनी रूप से, संवैधानिक रूप से सही काम किया। क्योंकि ये बहुत ही हाई प्रोफाइल केस है, पूरे देश की नजर इस पर है और एक बहुत ही प्रोफेशनल इन्वेस्टिगेटिंग एजेंसी कर रही है और माननीय सुप्रीम कोर्ट इसकी मॉनिटरिंग कर रहा है। उसके आदेश से मतलब ये हुआ है, इसलिए मुझे पूरा विश्वास है कि केस में जो सत्य होगा वो सामने आएगा। 14 জুন মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। এর প্রায় 45 দিন পর সুশান্তের মৃত্যুতে রিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। এফআইআর দায়ের করে শুরু হয় তদন্ত। অথচ এতদিন 59 জনের জবানবন্দি রেকর্ড করলেও এফআইআর দায়েরের ধারই ধারেনি মুম্বাই পুলিশ। একজন মানুষের রহস্য মৃত্যু হয়েছে। ভারতীয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 154 নম্বর ধারা অনুযায়ী একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তৈরি করা উচিত ছিল মুম্বাই পুলিশের, কিন্তু আমরা দেখলাম ঘটনার পর এতদিন কেটে গিয়েছে, আজ পর্যন্ত মুম্বাই পুলিশ একটা এফআইআর পর্যন্ত রুজু করেনি। মুম্বাইতে গিয়েও তদন্তের কাজে বাধা পেয়ে ফিরতে হয় বিহার পুলিশকে। কোয়ারেন্টিনে পাঠানো হয় তদন্তকারী দলের প্রধানকে। মুম্বাই পুলিশের উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক অভিযোগ ওঠে। ऐसा नहीं है कि मुझे क्वारंटाइन किया गया। हाँ, ये जरूर है कि इन्वेस्टिगेशन को क्वारंटाइन किया गया। तो बिहार पुलिस इन्वेस्टिगेशन कर रही थी, उसमें आप लोग को बाधा पहुंची। বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুত। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। সুপ্রিম কোর্টে রায় আসার আগে ও পরে চরমে রাজনৈতিক তরজা। माननीय सर्वोच्च न्यायालय का फैसला वो से स्पष्ट हो गया कि बिहार की तरफ से कोई राजनीति नहीं की गई। बिहार की तरफ से जो भी किया गया वो विधि सम्मत कार्रवाई की। आप सुप्रीम कोर्ट ने फैसला सुनाया है। अब इस लीगल प्रोसीडिंग के बारे में जो व्यक्ति सरकार में नहीं है उसने मत व्यक्त करना ठीक नहीं है। जो कानून के जानकार सरकार में बैठे हैं, या मुंबई पुलिस के कमिश्नर हैं, या हमारे एडवोकेट जनरल साहब हैं, वो इसके ऊपर बात कर सकते हैं। রাজনীতি যাই বলুক, বুধবার আদালতের রায়ের পর সোশ্যাল মিডিয়ায় বিহার পুলিশের জন্য কৃতজ্ঞতার বার্তা। অনেকেই লিখেছেন, বিহার পুলিশ আরব সাগরের তীরে না পৌঁছে গেলে লড়াই অনেক আগেই শেষ হয়ে যেত। নিউজ 18 বাংলা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল সিনেমহল। আজ সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি বলছেন তারা? এত মাল্টি ফ্যাসেটেড, মাল্টি ট্যালেন্টেড একটি ছেলের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো, তার জন্য সবাই কি ন্যায় বিচার চাইবে না? ন্যায় বিচার চাইছে না এমন কারা? তার মানে তারাই অন্যায়ের সঙ্গে যুক্ত। ব্যক্তিগতভাবে আমি এই রায়তে প্রচন্ড রকম খুশি। শুধু আমি না, সারা ভারতবর্ষের মানুষ, তাদের আবেগ, তাদের একটা জয় হলো। একজন বাবা তার ছেলেকে হারিয়েছেন এবং বাবা যা চেয়েছিলেন সেই দিকে কিন্তু মান্যতা দিলেন সুপ্রিম কোর্ট। এই রায় নিঃসন্দেহে সারা ভারতবর্ষের মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, তাদেরকে একটা নিশ্চিত জায়গায় পৌঁছলো যে হ্যাঁ, এইবার নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত হবে।
আমার মনে হয় যে এটা একটা খুবই নেসেসারি স্টেপ যেটা ফাইনালি নেওয়া হয়েছে এবং ইট ইজ ভেরি ক্লিয়ার যে এতদিন ধরে মুম্বাই পুলিশ হ্যাজ নট বিন ভেরি সাপোর্টিং এবং তার সঙ্গে মহারাষ্ট্র গভর্নমেন্ট ইজ ওয়েল। আই থিঙ্ক ইট ইজ আ গুড থিং। অ্যাট দ্য সেম টাইম এতটা দেরি হচ্ছে বলে আমরা জানি যে অনেক ক্ষেত্রে এভিডেন্স ট্যাম্পার হয়ে যেতে পারে। এটা যদি আরেকটু আগে হতো সিবিআই প্রোবটা, তাহলে হয়তো আরও হাতে নাতে অনেক কিছু বেরিয়ে আসতো। ये सत्य की जीत है, ये प्रजातंत्र की जीत है, ये आशा की जीत है, ये विश्वास की जीत है, ये सुशांत के तमाम फैंस की जीत है, ये तमाम उन लोगों की जीत है जो अनवरत एक लड़ाई लड़ रहे हैं पिछले 14 जून से न्याय की मांग करते हुए, सीबीआई की मांग करते हुए। आप सबको ढेरों ढेरों बधाई। বিল বিতর্কে পিছু হটল সিএসসি। মার্চ থেকে মে মাসের বিল আপাতত নেওয়া হবে না, আর জুনের বিল যদি দিয়েও থাকেন তাহলে পরে অ্যাডজাস্ট করা। জুন মাসে একটা নতুন করে বিল বানাচ্ছি, যার মধ্যে আমাদের সব লো ভোল্টেজ ডোমেস্টিক কনজিউমারদের সুবিধার্থে আগের যে মাসের বিলগুলো ছিল, ধরুন এক্সাম্পল এটা জুন মাসের বিল হবে, তো এই জুন মাসের বিলটা ওনারা পেমেন্ট করবেন এবং আগের মাসের যে বিলগুলো ছিল, সেটা মার্চ এপ্রিল মে হতে পারে বা এপ্রিল মে হতে পারে, তার যে অনাদায়ী অংশটা তার অ্যাকচুয়াল কনজামশনের বেসিসে যেটা বিল করেছিল, সেটাকে আপাতত স্থগিত রেখে আমরা খালি জুন মাসের বিলটা প্রিপেয়ার করেছি। রাজ্য স্বাস্থ্য কমিশন এবার কড়া পদক্ষেপ নিচ্ছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। কড়া পদক্ষেপ আনন্দলোক হাসপাতালের বিরুদ্ধে, কড়া পদক্ষেপ ডিশানের বিরুদ্ধে। কিষানের জরুরি বিভাগের বাইরে অ্যাম্বুলেন্সে পড়েছিলেন কোভিড আক্রান্ত বৃদ্ধা। অভিযোগ, তমলুকের বাসিন্দা বছর 60-এর লায়লা বিবিকে ভর্তির জন্য 3 লক্ষ টাকা অগ্রিম চায় হাসপাতাল কর্তৃপক্ষ। 1 লক্ষ টাকা জোগাড় করতে পারে পরিবার, তাতে রোগীকে ভর্তি নেয়নি হাসপাতাল। অভিযোগ, অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করে স্বাস্থ্য কমিশন। বুধবার তারা ডিসানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। স্বাস্থ্য কমিশনের নির্দেশ, ডিসানকে 10 লক্ষ টাকা তাদের কাছে জমা রাখতে হবে। করোনা রোগী ভর্তির জন্য তারা অগ্রিম নিতে পারবে না। আমরা ওদের 10 লক্ষ টাকা জমা রাখতে বলেছি আমাদের কাছে, এবং যতদিন এই মামলা চলবে ততদিন পর্যন্ত কোনো পেশেন্টের কাছ থেকে কোনো অ্যাডভান্স নেওয়া চলবে না। আনন্দলোক হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ আনে এক রোগীর পরিবার। সেই ঘটনায় রোগীর পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় কমিশন। 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় আনন্দলোক। কমিশন বারবার বলা সত্ত্বেও বাকি 2 লক্ষ টাকা দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই কড়া কমিশন। স্বাস্থ্য কমিশনের নির্দেশ অমান্য করায় আনন্দলোকের সব শাখার লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে। আনন্দলোক রোগী ভর্তি করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে কমিশন। আমরা অনেক চিঠি চাপাটি করা সত্ত্বেও দেয়নি, আজকে তারা চিঠি লিখে জানিয়েছে যে তারা দিতে পারবে না। সেই জন্য আমরা বলেছি যে ওই হাসপাতাল এবং তার যত ব্রাঞ্চ আছে পশ্চিমবাংলার, প্রত্যেকটা ব্রাঞ্চ বন্ধ থাকবে, লাইসেন্স সাসপেন্ডেড থাকবে যতক্ষণ না টাকা দেওয়া হবে। করোনাক্রান্ত রোগী ভর্তিতে হয়রানি ও অত্যধিক বিল নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে। স্বাস্থ্য কমিশনের কড়া পদক্ষেপের পর কি ছবিটা পাল্টাবে? ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ ও অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কিভাবে কোভিড চিকিৎসায় ব্যবহৃত বর্জ্য পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে, নিউজ 18 বাংলা দেখিয়েছিল হাওড়ার সত্যবালা কোভিড হাসপাতালের ছবি। নিউজ 18 বাংলা দেখিয়েছিল কলকাতা মেডিকেল কলেজের ছবি। আর আজ দেখুন কামারহাটির সাগর দত্ত হাসপাতালের ছবি। এক্সক্লুসিভ রিপোর্ট। করোনা সংক্রমণ থেকে বাঁচতে হাজারো সচেতনতা, নিষেধাজ্ঞার বেড়াজাল। কামারহাটির সাগর দত্ত হাসপাতালের ছবি কিন্তু অন্য কথা বলছে। অন্যান্য হাসপাতালে যেরকম কোভিডের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো যত্রতত্র পড়ে আছে, এখানেও তাই। এমনকি অপারেশনের জিনিস কিংবা দেহের কোনো অংশ সেগুলো পর্যন্ত খোলাভাবে বাইরে পড়ে রয়েছে। কামারহাটির এই সরকারি কোভিড হাসপাতালে ঢুকতেই বাঁ হাতে চোখে পড়বে বর্জ্যের স্তূপ। কি নেই তাতে? রাস্তার পাশেই পড়ে অস্ত্রোপচারের পর মাংসের টুকরো, পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট।
রক্তমাখা তুলো, ব্যান্ডেজ। সেই তুলো ব্যান্ডেজে মাছি পোকা ভনভন করছে। একই হাল 3 নম্বর গেটের সামনেও, সেখানেও ডাই করে রাখা কোভিড চিকিৎসায় ব্যবহৃত আবর্জনা। পার্টস অফ হিউম্যান বডি সেগুলো কিন্তু আপনার বেরিয়ে এসছে, যেগুলো থেকে কিন্তু ব্যাড স্মেল জেনারেট করছে এবং ইনফেকশন চূড়ান্ত পরিমাণে ঘটছে, যেগুলো কিন্তু অ্যাজ পার দ্য নর্ম সেগুলো কিন্তু প্রপার ডিসপোজাল এখানে হচ্ছে না। এগুলো গন্ধ আছে। করোনা রোগীদেরও জিনিসপত্র ফেলা হয়। হ্যাঁ হ্যাঁ, সব ওর মধ্যে তো ফেলা যায়। হাসপাতালের আবর্জনা পরিষ্কারের দায়িত্বে বেসরকারি সংস্থা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের অভিযোগ, প্রতিদিন যে পরিমাণে আবর্জনা সরানোর কথা তার থেকে অনেক কম পরিমাণে সরাচ্ছে ওই সংস্থা। যারা নেওয়ার তারা খুব কম নিচ্ছে, তারা অতটা নিচ্ছে না। আমরা ওপর মহলেও জানিয়েছি যতটা নেওয়ার তারা নিচ্ছে না, সেজন্যই জমে যাচ্ছে। আমরা তো তার জন্য চেষ্টা চালাচ্ছি, আমরা উপরে জানিয়েছি। সাফাইয়ের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে শঙ্কু সাত্রা ও অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বিশ্বভারতী কাণ্ডে নতুন মোড়। তদন্ত করতে চায় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই মর্মে তারা চিঠিও দিয়েছে বীরভূম জেলা পুলিশকে। পাল্টা সরব তৃণমূল। প্রায় 3 ঘন্টা ধরে তুলকালাম। সোমবারের ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। বিশ্বভারতী কাণ্ডে এবার নয়া মোড়। তদন্ত শুরু করতে চায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাঁচিল কাণ্ডে মামলা রুজু করতে চায় ইডি। বিশ্বভারতীতে সংগঠিত অপরাধ মনে করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চায় পে লোডারের টাকা কে দিল, বহিরাগতদের আনতে কে দিল ট্রাক্টরের ভাড়া। সংগঠিত অপরাধে টাকার উৎস জানতে চায় ইডি। ইতিমধ্যেই বীরভূম পুলিশকে চিঠি দিয়েছেন ইডির আধিকারিকরা। ভাঙচুরের ঘটনায় এফআইআর এর কপি চাওয়া হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষকেও তথ্য চেয়ে চিঠি দিয়েছে ইডি। এ ব্যাপারে প্রায় 5টা কেস কাউন্টার কেস হয়েছে। যা যা আইনত ব্যবস্থা নেওয়া আমরা নিচ্ছি। ইতিমধ্যে 8 জন অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্ট তাদের জামিন নামঞ্জুর করেছে, তারা এখন পুলিশ রিমান্ডে আছে। আমরা একটা চিঠি পেয়েছি, বিষয়বস্তু আমরা খতিয়ে দেখছি। বিশ্বভারতী কাণ্ডে ইডির খোঁজ খবরকে ভালো চোখে দেখছে না তৃণমূল। লোকাল মানুষেরা চায়নি সেখানে যে পাঁচিল হোক। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের সম্মানে লাগছে যে রবীন্দ্রনাথের যে মূল ব্যাপারটা, যে খোলা আকাশের তলায় খোলা পরিবেশে উন্মুক্ত পরিবেশ, সেটা তো ওনাদের সম্ভব না গুজরাট থেকে এসে জানা। তাই টাইট দেব কিভাবে? আমার হাতে কি আছে? ইডি আছে, লাগিয়ে দাও পেছনে। বিশ্বভারতী কাণ্ডে কেন্দ্র রাজ্য সংঘাতে নয়া সংযোজন ইডির তদন্তে নামতে চাওয়া। আগামী দিনে জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। রাজ্যের সঙ্গে সংঘাতের পথে বিশ্বভারতী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৈঠক ডেকেছিলেন জেলা শাসক মৌমিতা কোদারা বসু, কিন্তু সেই বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য বা তার কোনো প্রতিনিধি যাননি। এদিকে আবার আশ্রমিক যারা তারাও গিয়েছিলেন, পড়ুয়ারা যারা প্রাক্তনী তারা গিয়েছিলেন, মাঠ বাঁচাও কমিটির সদস্যরা গিয়েছিলেন, কিন্তু যেহেতু বিশ্বভারতীর উপাচার্য বা তার কোনো প্রতিনিধি যাননি, সেজন্য বৈঠক হয়ে গেল নিষ্ফলা। পাল্টা তারা এই বৈঠক নিয়ে নিজেরাও কিছু শর্ত চাপিয়ে দিলেন। মঙ্গলবার সিবিআই তদন্তের দাবি, বুধবার জেলা শাসকের ডাকা বৈঠকে না যাওয়া। রাজ্যের সঙ্গে সংঘাতের পথে বিশ্বভারতী। বুধবার দুপুর 3টে বৈঠক শুরুর কথা ছিল। 3:30 পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করা হয়। আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনী ও মাঠ বাঁচাও কমিটির সদস্যরা গেলেও গড়হাজির বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওনারা তো আসেননি, কিন্তু আমরা ওনাদের তরফ থেকে তো শুনলাম যে কি ওনারা বলছেন, তো সেই ভিউটা তো আমরা নিশ্চয়ই নোট করলাম। এতজন এত কথা বললেন, তাতে ফল কিছু হয়নি, তো আশা করছি ওনারা ফল বার করবেন। বৈঠকে অনুপস্থিত। তারপর বৈঠক নিয়ে একাধিক শর্ত। বিশ্বভারতীর বিবৃতিতে দাবি করা হয়েছে, থানা থেকে 20 মিটার দূরে ভাঙচুর হয়েছে, জানানো সত্ত্বেও পুলিশ আসেনি। নিরাপত্তার স্বার্থেই বিশ্বভারতীতেই বৈঠক হোক।
বিশ্বভারতীর বিভিন্ন অংশের প্রতিনিধিদের ডাকা হোক, বৈঠক হোক উপাচার্যের সময় অনুযায়ী। পৌষমেলার মাঠে পাঁচিল তোলা নিয়েও অনড় বিশ্বভারতী। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা, পরিবেশ আদালতের নির্দেশেই পাঁচিল তৈরির সিদ্ধান্ত। মেলা মাঠের দুদিকে পাঁচিল আছে, আশপাশের বাড়িতেও পাঁচিল আছে, ডাকবাংলো মাঠও পাঁচিল দিয়ে ঘেরা। মেলার মাঠে মদের বোতল মিলেছে, কন্ডোম পাওয়া গিয়েছে, তাই পাঁচিল তোলা প্রয়োজন। এরই মাঝে বুধবার বোলপুরে চাঞ্চল্য। পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে কালি। এই চিকিৎসক বিশ্বভারতীতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য, রয়েছেন নীতি নির্ধারণ কমিটিতে। প্রথম থেকেই তিনি মেলার মাঠে পাঁচিল তোলার পক্ষে। সে কারণেই কি চিকিৎসকের মূর্তিতে এভাবে কালি লেপা হলো, উঠছে প্রশ্ন। এদিকে ভাঙচুরের প্রতিবাদে এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের অনশনে বসার কথা ছিল বলে সূত্র মারফত জানা যায়। যদিও সকালে কর্তৃপক্ষ জানায় অনিবার্য কারণে অনশন কর্মসূচি বাতিল। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে অর্ণব হাজরা ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। বিশ্বভারতী নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, কেন্দ্র রাজ্য সংঘাত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রবীন্দ্র আবেগকে হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল বা বিজেপি কোনো পক্ষই। গেরুয়া শিবির আজ কলকাতায় বিক্ষোভ দেখায়, অবরোধ করে এবং তারই পাশাপাশি পাল্টা সুর চড়ায় তৃণমূল শিবির। বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সোমবার তুলকালাম। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে অশান্তি ঘিরে রাজনীতির পারদ চড়ছে। সংঘাতে কেন্দ্র রাজ্য, মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। ভাঙচুরের নিন্দা করে রাজ্যপালও সরব। মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এর মধ্যেই বাঙালির রবীন্দ্র আবেগকে হাতিয়ার করে যুযুধান তৃণমূল বিজেপি। যারা আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছি বলে কমপ্লেন করেছিল, বদনাম করেছে, তারাই আজকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনটাকে গুঁড়িয়ে দিচ্ছে। যারা শান্তিনিকেতনের অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে, সেখানে ভূমি মাফিয়ারা ঝাঁপিয়ে পড়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে, পুরনো গেটও ভেঙে দিচ্ছে। যারা ঐতিহ্য নিয়ে গর্ব করেন তাদের আজকে ভাবতে হবে যে কোন পার্টিটা এক দ্বিতীয় তালিবানি শক্তি পশ্চিমবাংলায় রাজ করছে, সমস্ত ভেঙে গুঁড়িয়ে লুট করে শেষ করে দিচ্ছে। রবীন্দ্রনাথ রাজনীতির ঊর্ধ্বে, বিশ্বভারতীকে সামনে রেখে বসন্ত উৎসবে হাত পড়ল, পৌষ মেলাতেও হাত পড়ছে। রবীন্দ্রনাথের সংস্কৃতি, রবীন্দ্রনাথের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, কৃষ্টি, তাকে ধ্বংস হতে দেবেন না। বুধবার জোড়াসাঁকোয় সেন্ট্রাল এভিনিউয়ে বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদে মিছিল করে বিজেপি যুব মোর্চা। মিছিল আটকায় পুলিশ, রাস্তায় বসে শুরু হয় বিক্ষোভ। নেতৃত্বে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং অনুপম হাজরা। রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালির কাছে একটা আবেগ, এবং সেই আবেগ আজকে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে আমরা আন্দোলনে নেমেছিলাম, এবং কালপিটে যাতে শাস্তি পায়, সিবিআই তদন্ত হয়, সেই জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বাঙালিদের বাঙালিয়ানার বিশেষত্বটা উনি জানেন না। বিশ্বভারতী কাণ্ডে বিজেপিকে নিশানা করে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। জানি না কেন বিজেপি বা কোনো রাজনৈতিক দল এটাকে রাজনীতি করছেন কেন। আমি আশা করব সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং এই বিষয়টিকে রাজনীতি করবেন না। ইতিমধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ সোমবারের ভাঙচুরের ঘটনায় দুবরাজপুরের তৃণমূল বিধায়ক সহ 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। নাম রয়েছে স্থানীয় তৃণমূল নেতা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মী সভার সদস্য গগন সরকারেরও। ভাঙচুরের রাজনীতি আমরা করি না, ভাঙচুর বরদাস্ত করি না, কিন্তু যখন এরকম একটা বিশাল সংখ্যক মব, তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের হয়নি, আমরা পারিনি সেটা কন্ট্রোল করতে। শান্তিনিকেতনে অশান্তির প্রতিবাদে এদিন পৌষ মেলার মাঠে গিয়ে সরব হন আশ্রমিকরা। নিউজ 18 বাংলা। ভাটপাড়ায় সমবায় ব্যাংকে আর্থিক তছরূপের অভিযোগ। ওই ব্যাংকেরই চেয়ারম্যান আবার ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং তার 2 আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং। 2018 সালে ভাটপাড়া সমবায় ব্যাংকে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে।
ব্যাংকের চেয়ারম্যান অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গ্রাহকরা। তখন অর্জুন সিং তৃণমূলে, এখন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। 2 বছরের পুরনো সেই আর্থিক তছরূপের মামলায় বুধবার অর্জুন সিং এর বাড়িতে তল্লাশি। প্রথমে অর্জুন সিং এর আত্মীয় গুড্ডু সিং এর ভাটপাড়ার বাড়িতে তল্লাশি। বাড়িটি ছিল তালাবন্ধ। সেখানে পৌঁছে যান বিজেপি সাংসদ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিং এর আইনজীবী। গুড্ডু সিং এর বাড়িতে মিনিট 15 তল্লাশি চালায় পুলিশ। এরপর ভাটপাড়ায় অর্জুন সিং এর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। অভিযোগ হচ্ছে ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক থেকে প্রায় 2 বছর আগে 11.5 কোটি টাকা নেওয়া ছিল। ওর মধ্যে অনেক জালিয়াতি ছিল। কোথায় ডকুমেন্টসগুলো যে আছে জালিয়াতি করা হয়েছে, কারা কারা মেন ইনভলভ আছে, এটা নজর আসার পরে কোর্টে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা, মানে প্রেয়ার করা হয়। অ্যাভেলেবল পাওয়া গেছে। যে বাড়ি উনি বলছেন ওটা পপ্পু সিং এর বাড়ি। পপ্পু সিং এই কেসে প্রাইম অ্যাকিউজড আছে। পুলিশ ওনাকে খুঁজছে। এই তল্লাশির পিছনে রাজনীতি দেখছে বিজেপি। অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতেই তাকে হেনস্থা করা হচ্ছে। মমতা ব্যানার্জি রাজনৈতিক লড়াইতে হেরে গেছেন আমার কাছে। ব্যারাকপুর ভাটপাড়া উনি জিততে পারেননি। এখন রাজনীতির লড়াই ছেড়ে উনি ব্যক্তি লড়াই লড়ছেন। রোজ একটা মামলা হচ্ছে আমার এগেনস্টে। 94 মামলা। আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম আমি ধোয়া তুলসী পাতা ছিলাম। এখন আমি চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত সবই আমি হয়ে গেছি। ব্যারাকপুর পুলিশের দৈনন্দিন কার্যসূচির মধ্যে এসে গেছে সুযোগ পেলেই বা সুযোগ তৈরি করে মাননীয় সাংসদ অর্জুন সিং এর বাড়ি থেকে ঝাঁপিয়ে পড়া, সমস্ত পুলিশ অফিসারদের লাগিয়ে দেওয়া হয়েছে তার পিছনে কাজ করতে। বিরোধী নেতাদের জীবন এবং সম্পত্তির শান্তি কতটা বিপন্ন, এটা তার একটা প্রমাণ। নিশ্চিতভাবে কিছু কমপ্লেন এসছে, নিশ্চিতভাবে কিছু প্রশাসনের কাছে কিছু ডকুমেন্ট আছে। অর্জুন সিং এর আরেক আত্মীয় সঞ্জিত সিং এর বাড়িতেও এদিন তল্লাশি চালায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অরুণ ঘোষ ও শঙ্কু সাত্রা, নিউজ 18 বাংলা। মুচিবাজার সাহেববাগান এলাকা কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ড। যে ওয়ার্ডের কোঅর্ডিনেটর অমল চক্রবর্তী বিরোধে জড়িয়ে পড়লেন ওই এলাকারই বিধায়ক মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে। কি নিয়ে বিরোধ? না মুচিবাজার সাহেবপাড়া এলাকায় সেখানে নাকি জলে পোকা পাওয়া যাচ্ছে। জলে পোকা, কেঁচো, কলে জল থাকে না, জল নিতে মারামারি। অনেক বাড়িতেই জলের পাইপ নেই, পুরসভার কলই ভরসা। নতুন জলের লাইন নিতে গেলে টাকা দিতে হয় কাউন্সিলরকে। মুচিবাজারের সাহেববাগান এলাকায় 18 নম্বর ক্যানেল ইস্ট রোডের এই কলোনির বাসিন্দাদের হাজারো অভিযোগ। জল খাওয়ার মতন নেই, মানুষ হ্যাঁ খাওয়ার জল থেকে, কলের জল, টাইম কল থেকে মানুষ বাধ্য হয়ে খাচ্ছে। 9টার পরে তো জলটা শুরু হয়ে যায় আর 11টার সময় জল আসে না। এবার ওইটুকু সময়ের মধ্যে এবার জল নিতে হয়, তারপরে কেউ পায় কেউ পায় না, তারপরে এবার যে পায় না সে এবারে ঝামেলা করে। 20টা বাড়ি 20টা ঘর, এবার ওখানে তো জল লাগবেই। যদি বাড়িওয়ালা যায় কাউন্সিলর কাছে, উনি বলেন 90,000 টাকা লাগবে। পুরসভার কোঅর্ডিনেটরের দাবি তার বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে। নেপথ্যে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাকে বদনাম করার জন্য আমার বিধায়ক সাধন পাণ্ডে এইসব করে বেড়াচ্ছে। ওনার ফান্ড 1 পয়সায় 14 নম্বরে দেয়নি কেন? অনেকবার চেয়েছি, উনি 1 পয়সা দেয়নি, আমার এমপি দিয়েছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে নিউজ 18 বাংলাকে বলেন, কেউ পাগলের মতো কথা বললে কোনো প্রতিক্রিয়া হয় না। কয়েকদিন আগে কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর পরেও সাধন বনাম অমলের লড়াই সামনে চলে এসেছিল। এবার জল নিয়ে পুরো ভোটের আগে কি বিদ্যুৎ গতিতে ছড়াবে দুই নেতার দ্বন্দ্ব? দ্বন্দ্বের জল গড়াবে অনেক দূর। শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য এবার থেকে একটাই পরীক্ষা, বছরে 2 বার অনলাইনে কমন এলিজিबिलिटी टेस्ट। नौकरी के लिए जो युवा होते हैं उनको बहुत परीक्षाएं देनी पड़ती है और उनको लगभग 20 रिक्रूटमेंट एजेंसीज है। तो कोई 4-5 में अगर परीक्षाएं देता है तो उतनी परीक्षा उतनी जगह जाना, ये सब समाप्त करने के लिए एक ऐतिहासिक फैसले में नेशनल रिक्रूटमेंट एजेंसी, राष्ट्रीय भर्ती संस्था, ये परीक्षा लेने वाली।
कॉमन एलिजिबिलिटी टेस्ट। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। ঝিরিঝিরি বৃষ্টি যেমন হচ্ছে, এই বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। বুধের সকাল থেকে আকাশ মেঘলা, কখনো মুখ কালো করে ভারী বৃষ্টি, কখনো আবার ঝিরিঝিরি ঝমঝম। কলকাতা সহ দক্ষিণবঙ্গ বৃষ্টি ভেজা। প্রথমে ভ্যাপসা গরম, একটু বেলা গড়াতেই বৃষ্টির দাপট। বনগাঁ, সিঙ্গুর, পশ্চিম মেদিনীপুর, বারাসাত যারা বৃষ্টিতে ভিজেছিল। ভাদ্রের ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে এখন প্রতিদিন বৃষ্টির দিন। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার থেকে আবার মুষলধারায় ভারী বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া। বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হাওড়া ও হুগলিতে। আবহাওয়া প্রতিকূল থাকবে, তাই মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিউজ 18 বাংলা। দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, তার জন্য দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এক নজরে একবার সেই ছবিগুলো দেখে নেওয়া যাক। বেশ কয়েকটি নদীর জল যেহেতু বিপদসীমার উপর দিয়ে বইছে। কর্ণাটকের বাসবসাগর বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে। কৃষ্ণা নদীর জল বাড়ছে। কৃষ্ণা নদীর জলে বিপন্ন বালাকোট, বানহাট্টি। বল্লারিতে তুঙ্গভদ্রা বাঁধ, সেখান থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। হাম্পি, পুরানাদর্শ, মন্তপ, শালু জলের নিচে। অন্ধ্রপ্রদেশে বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন, ব্যাহত স্বাভাবিক জনজীবন। বন্যা পরিস্থিতি রুদ্রপ্রয়াগে। আজ ছিল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে অনেকেই সেলফি তুলেছেন, অনেকেই ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। একবার বরং তাদের দেখে আসা যাক। সেই যে দীঘার সি বিচে যারা ছবি তুলতেন একসময়, ক্যামেরা আসার পর তাদের কদর কমেছে। আর লকডাউনের পর শুধু নেশাটুকুই রয়ে গেছে। পেশা আছে কিন্তু আয় নেই। সমুদ্র তো এরকমই, নোনা হাওয়ায় ডাক পাঠায়, ভেজা বালিতে নাম, সমুদ্র তোকে দিলাম। এটাই বাঙালির দীঘা। এসব বন্দি থাকতো অ্যালবামে। ডাকতে হতো না, বিচ ফটোগ্রাফাররা সঙ্গী হয়ে যেতেন। একবেলার মধ্যে হাতে হাতে খামে মোড়া ছবি, ছবিটা মুহূর্ত ধরা। এসবই হতো এককালে, এখন আর হয় না। বুধবার ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। অনেক দিন বন্ধ ছবিওয়ালাদের ক্যামেরাগুলো। ছবিওয়ালারাও বন্দি পরিস্থিতির চাপে। পেশা আছে, আয় নেই। মোবাইল ক্যামেরার দাপটে বিচ ফটোগ্রাফারদের রোজগার তলানিতে। লম্বা লকডাউন, দীঘা এখন শুনশান। পর্যটকদের ভিড় নেই, সংকটে সৈকতের ছবিওয়ালারা। এখন যারা যে কটা টুরিস্ট, যদিও দীঘা খুলে গেছে, টুরিস্ট আছে, তাদের হাতে মোবাইল ক্যামেরা সব। আর আমাদেরও তোলার মতন হচ্ছে না, ওদেরও তুলছেও না। আমাদের পরিস্থিতি খুব খারাপ এবং সমুদ্রের ঢেউর সঙ্গে আমরাও একদিনের মনে মিশিয়ে যাব। মানে একবেলার খাবার দুবেলা খেতে হচ্ছে, এমন পরিস্থিতি চলে এসছে। দীঘার সৈকতে ছবি তুলে পেট চালান প্রায় 1200 ফটোগ্রাফার। ছবি পিছু 20 টাকা করে আয় হতো। আগে দিনে গড়ে আয় হতো 400 থেকে 500 টাকা। এখন 50 টাকাও হয় না। এখানে 50 টাকা রোজগার করতে পারছি না। আমরা ফটোগ্রাফার শিল্পটা আমাদের এখন আজ ফটোগ্রাফি দিবস, কিন্তু আমাদের এটা অন্ধকার দিবস হয়ে গেছে। দীঘা কি শুনতে পায় ছবিওয়ালাদের আক্ষেপ? সমুদ্রের গর্জনে কি চাপা পড়ে যায় দীর্ঘশ্বাস? দীঘা থেকে ক্যামেরায় সুভাষ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।